পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের উদাহরণ নিয়ে আলোচনা করব। তো এরকম উল্লেখযোগ্য এবং বহুল আলোচিত একটা উদাহরণ হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃতকাজ। তো আমাদের এখন কাজ হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃতকাজের রাশিমালাটা নির্ণয় করা। তাহলে আমরা একটু হেডিংটা লিখে নিই, স্প্রিং বল দ্বারা কৃতকাজের রাশিমালা। কৃতকাজের রাশিমালা। তুমি যখন কোনো একটা বল দ্বারা কৃতকাজ বের করবা তখন তোমার প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে যে বল দ্বারা তুমি কৃতকাজ বের করতে চাইতেছো সেই বলটাকে আগে খুব ভালো করে অ্যানালাইসিস করে নিবা। সেই বলের প্রকৃতিটা কেমন, সেই বলটা পরিবর্তনশীল বল নাকি ধ্রুব বল, মানে সরণের উপর ডিপেন্ড করে নাকি করে না, বা সরণের উপর কিভাবে ডিপেন্ড করে, এই জিনিসটা খুব ভালো করে আগে বুঝে নেওয়া লাগবে। তারপরে গিয়ে তুমি সেই বল দ্বারা কৃতকাজটা বের করতে পারবা। তো এখানে আমরা স্প্রিং বল দ্বারা কৃতকাজ বের করব। কার দ্বারা? স্প্রিং বল দ্বারা। তাহলে স্প্রিং বলটাকে আমাদের আগে খুব ভালো করে অ্যানালাইসিস করে নিতে হবে, স্প্রিং বলটাকে আগে খুব ভালো করে চিনে নিতে হবে, তারপরে স্প্রিং বল দ্বারা কৃতকাজটা আমরা বের করতে পারবো। তো দেখো আমি এখানে একটা স্প্রিং আঁকতেছি, এটা হচ্ছে একটা দৃঢ় অবলম্বন। এই দৃঢ় অবলম্বনের সাথে একটা স্প্রিংকে মনে করো যে আটকানো আছে। এইটা হচ্ছে স্প্রিং এর মুক্ত প্রান্ত আর এটা হচ্ছে বদ্ধ প্রান্ত, এই প্রান্তের সাথে স্প্রিংটা আটকানো। এখন এইটা হচ্ছে স্বাভাবিক বা সাম্য অবস্থায় আছে স্প্রিংটা, মানে স্প্রিং এ কোনো প্রসারণও ঘটানো হয়নি, স্প্রিং এ কোনো সংকোচনও ঘটানো হয়নি। তাহলে এই যে স্বাভাবিক অবস্থা, স্প্রিং এর কোনো প্রসারণ নাই, কোনো সংকোচন নাই, দেন এই যে স্বাভাবিক বা সাম্য অবস্থা এটাকে আমরা x=0 দিয়ে বুঝাচ্ছি। মানে যদি সরণ ঘটানো হইতো, অর্থাৎ প্রসারণ বা সংকোচন ঘটানো হইতো, দেন x এর একটা মান থাকতো, সরণের একটা মান থাকতো। তো x এর মানটা 0, মানে কোনো প্রসারণও না, কোনো সংকোচনও না, জাস্ট স্বাভাবিক অবস্থায় সাম্য অবস্থায় আছে। এবার যদি স্প্রিংটাকে আমি টেনে এইদিকে প্রসারিত করি তাহলে সরণের মানটা হবে হচ্ছে ধনাত্মক, মানে পজিটিভ সরণ হবে। আর যদি এর উল্টা দিকে যাই, এদিকে আমি প্লাস ধরছি, তাহলে এর উল্টা দিকটা স্বভাবত সেটা মাইনাস দিক হবে, ঋণাত্মক দিক হবে। তাহলে আমি যদি চাপ দিয়ে সংকুচিত করি, স্প্রিংটাকে ধরে চাপ দিয়ে সংকুচিত করলাম, দেন সরণের মানটা হবে হচ্ছে ঋণাত্মক। তাহলে এটাকে যদি আমরা মূল বিন্দু চিন্তা করি তাহলে এদিকে সরণ ঘটলে পজিটিভ সরণ আর তার উল্টা দিকে সরণ ঘটলে হচ্ছে নেগেটিভ সরণ। তার মানে টানলে বা প্রসারিত করলে সরণ হচ্ছে ধনাত্মক, আর যদি সংকুচিত করা হয় তাহলে সেই ক্ষেত্রে এই স্প্রিং এর সরণটা হবে হচ্ছে ঋণাত্মক। এখন দেখো আমি একটা স্প্রিংকে এই স্বাভাবিক অবস্থা থেকে একটু টেনে প্রসারিত করব। তো এমনি এমনি তো আর স্প্রিংটা প্রসারিত হবে না, অবশ্যই কোনো না কোনো ভাবে বল প্রয়োগ করতে হবে, মানে টানতে হবে। স্প্রিং এর মুক্ত প্রান্ত ধরে আমি হাত দিয়ে টেনে এইদিকে প্রসারিত করব। তো প্রসারিত অবস্থার চিত্রটা আমি এখানে আঁকতেছি, যে স্প্রিংটাকে একটু টান দিয়ে প্রসারিত করলে স্বভাবত স্প্রিং এর চিত্রটা দেখতে তখন এরকম হবে, একটু প্রসারিত হয়ে যাবে স্প্রিংটা। তাহলে এইটা হচ্ছে তার আদি অবস্থান বা সাম্য অবস্থান, সেখান থেকে স্প্রিংটা কিন্তু এই যে এতটুকু প্রসারিত হয়ে গেছে। তো এই যে প্রসারণটা, এই প্রসারণটা আমরা x ধরলাম, তো x এর মানটা এখানে হচ্ছে প্লাস, কারণ এই দিকে প্রসারণ ঘটানো হয়েছে ধনাত্মক দিকে, তাহলে প্রসারণ হলে ধনাত্মক সরণ হবে, তাহলে x হচ্ছে প্লাস। এবার এইটা তো আর এমনি এমনি ঘটবে না, আমি স্প্রিংটাকে বললাম প্রসারিত হয়ে যাও, এমনি এমনি তো আর স্প্রিংটা প্রসারিত হবে না, মানে মন্ত্র পড়ে তার ফু দিলে ঘটনাটা ঘটবে না, অবশ্যই এখানে কোনো না কোনো ভাবে বল প্রয়োগ করতে হবে। তাহলে আমি দেখো স্প্রিং এর মুক্ত প্রান্ত ধরে হাত দিয়ে টেনে কিন্তু প্রসারিত করছিলাম, তাহলে আমি কিন্তু এখানে বল প্রয়োগ করছি। এই যে মুক্ত প্রান্ত ধরে এদিকে টান দেওয়া হয়েছে, এই যে টান দিছি এটা হচ্ছে এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, কোনো না কোনো ভাবে একটা বল প্রয়োগ করে স্প্রিং এ প্রসারণ ঘটানো হয়েছে। তাহলে আমি এই যে বলটা প্রয়োগ করছি এটা হচ্ছে এজেন্টের প্রযুক্ত বল, আমি এজেন্ট হিসেবে কাজ করছি। তাহলে এটা হচ্ছে FA, প্রযুক্ত বলটাকে FA দিয়ে আমি প্রকাশ করলাম, মানে বুঝালাম যে এটা হচ্ছে এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। এইবার একটু দেখো তো, নিজে একটু ভাবনা চিন্তা করে দেখো তো, স্প্রিংটা কি এই অবস্থায় থাকতে চায় না? আমি যদি হাত সরাই নি, আমার প্রযুক্ত বলটাকে যদি সরাই নি, তাহলে কিন্তু স্প্রিং আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, সাম্য অবস্থায় ফিরে যাবে। স্প্রিং এর এটা ছিল সাম্য অবস্থা, ছেড়ে দিলে আমি যদি হাত সরাই নি বা বল প্রযুক্ত বলটাকে যদি সরাই নি তাহলে কিন্তু স্প্রিং তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। কেন সে পূর্বের অবস্থায় ফিরে গেল? কারণ এই স্প্রিংটাকে যখন আমি টানছি তখন স্প্রিং এর মধ্য থেকে ফিরে যাওয়ার জন্য, সাম্য অবস্থায় ফিরে যাওয়ার জন্য একটা বলের উদ্ভব ঘটছে। এই বলটাকে বলা হচ্ছে স্প্রিং এর প্রত্যয়নী বল। তাহলে এই প্রত্যয়নী বলটা স্প্রিংটাকে তার সাম্য অবস্থায় ফিরে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। কোন দিকে ক্রিয়া করতেছে? এই দিকে। তাহলে এই যে এইটা হচ্ছে স্প্রিং এর প্রত্যয়নী বল, স্প্রিং বল, এইটাকে আমরা FS দিয়ে প্রকাশ করতেছি। তাহলে আবার একটু বলি, আমি এদিকে টান দিছি বলেই কিন্তু স্প্রিং তার সাম্য অবস্থায় ফিরে যাওয়ার জন্য একটা বল সাম্য অবস্থার দিকে অনুভব করছে। এই বলটাকে প্রত্যয়নী বল বলা হচ্ছে, কারণ সে প্রত্যয়ন করতে চায়, ফিরে যাইতে চায়, এই কারণে এটাকে বলা হয় স্প্রিং এর প্রত্যয়নী বল। তাহলে আমার প্রযুক্ত বলের বিপরীত দিকে কিন্তু এই প্রত্যয়নী বলটা কাজ করতেছে। এবার একটু দেখো তো, এই যে প্রযুক্ত বলটা, মানে আমার এজেন্টের প্রযুক্ত বলটা, এইটার সাথে সরণের সম্পর্কটা কেমন, বা এই যে প্রসারণের সম্পর্কটা কেমন? দেখো সমানুপাতিক। আমি যত বেশি বল দিব এই প্রসারণটা কিন্তু তত বেশি হবে, যত বেশি বল দিব প্রসারণটা তত বেশি হবে, তাহলে সমানুপাতিক সম্পর্কযুক্ত। এবার আমার প্রযুক্ত বলের জন্য প্রসারণ ঘটবে
আর স্প্রিং এ যখন প্রসারণ ঘটে যাবে তখন স্প্রিং সাম্য অবস্থায় ফিরে যাওয়ার জন্য আরেকটা প্রত্যয়নী বল দিবে। তাহলে এই বলের সমপরিমাণ একটা প্রত্যয়নী বল সে সাম্য অবস্থা অভিমুখে প্রয়োগ করবে। তাহলে আমরা বলতে পারি যে এজেন্টের প্রযুক্ত বলটা এটা হচ্ছে স্প্রিং বলের সমান। তাহলে দেখো এই বলের জন্য স্প্রিং এর প্রসারণ ঘটছে এবং এই প্রসারণ ঘটার জন্য স্প্রিং সাম্য অবস্থার দিকে একটা বল অনুভব করতেছে। তাহলে যত বেশি প্রসারণ ঘটানো হবে, এক্স এর মান যত বেশি হবে, স্প্রিং এর সাম্য অবস্থা অভিমুখী প্রত্যয়নী বলের মানটাও কিন্তু তত বেশি হবে। তাহলে এবার আমি যদি বলি এফএস এর সাথে এক্স এর সম্পর্কটা কেমন, সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে স্প্রিং বলটা এফএস এটা সমানুপাতিক হচ্ছে স্প্রিং এর প্রসারণ এক্স। দেখো ওই যে সমানুপাতিক, কিন্তু কিভাবে সমানুপাতিক? বিপরীতমুখী হয়ে সমানুপাতিক। এই বিপরীতমুখী বোঝানোর জন্য একটা সামনে মাইনাস। কিভাবে বিপরীতমুখী? দেখো স্প্রিং এর প্রসারণটা হচ্ছে এইদিকে আর প্রত্যয়নী বলটা হচ্ছে এদিকে। তাহলে এই যে প্রত্যয়নী বল এফএস, স্প্রিং বল এবং সরণ, এরা কিন্তু পরস্পরের বিপরীত দিকে, দুইটা পরস্পরের সমানুপাতিক। যত বেশি প্রসারণ স্প্রিং এর প্রত্যয়নী বলটা তত বেশি সমানুপাতিক, কিন্তু পরস্পরের বিপরীতমুখী। এই বিপরীতমুখী বোঝানোর জন্য সামনে হচ্ছে একটা মাইনাস। বুঝতে পারছো? তাহলে স্প্রিং বলটা স্প্রিং এর প্রসারণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এই জন্য সামনে একটা মাইনাস। এখন এটা তো আমি প্রসারণ দিয়ে বুঝালাম। যদি সংকোচন ঘটে তাও কিন্তু একই ক্ষেত্র। যত স্প্রিংকে সংকুচিত করা হবে স্প্রিং এর প্রত্যয়নী বলের মানটা তত বেশি, এবং স্প্রিং বল সর্বদাই সংকোচন বা প্রসারণ যাই হোক না কেন তার বিপরীত দিকেই ক্রিয়া করে। তাহলে এবার আমরা সংকোচন দিয়ে ঘটনাটা বুঝি। এবার আমি স্প্রিংটাকে এখান থেকে মনে করো যে এই দিকে চাপ দিয়ে সংকুচিত করলাম। তাহলে চাপ দিয়ে সংকুচিত করার পরে স্প্রিং এর যে অবস্থাটা, সেই চিত্রটা দেখতে হবে হচ্ছে এরকম। স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে। তাহলে এটা ছিল হচ্ছে স্বাভাবিক অবস্থা। স্প্রিং দেখো যে এতটুকু সংকুচিত হয়ে গেছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স আর কি, ঋণাত্মক। এবার একটু খেয়াল করে দেখো আমি কোন দিকে বল প্রয়োগ করছি, এজেন্ট। আমি কোন দিকে বল প্রয়োগ করছি? আমি বল প্রয়োগ করছি কিন্তু এইদিকে। তাহলে আমার প্রযুক্ত বলটা হচ্ছে এজেন্টের প্রযুক্ত বল, যেটা হচ্ছে লাল কালি দিয়ে রাখছি। এটা হচ্ছে এফ এ, যে আমি চাপ দিয়ে সংকুচিত করে ফেলছি। এবার দেখো স্প্রিং কি করতে চাই, আমি এই এক্স পরিমাণ প্রসারণ মানে সংকোচন ঘটালাম চাপ দিয়ে সংকুচিত করে, এই যে এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল এর দ্বারাই এই সংকোচনটা ঘটলো। এবার স্প্রিংকে জিজ্ঞেস করো কি চায়। আমি যদি হাতটা সরাইনি, আমার প্রযুক্ত বলটাকে যদি সরাইনি, তাহলে স্প্রিং কিন্তু আবার সাম্য অবস্থার দিকে ফিরে যাইতে চাই। তাহলে এই যে সাম্য অবস্থার দিকে ফিরে যাওয়ার জন্য একটা বল কোন দিকে দিচ্ছে? সাম্য অবস্থা অভিমুখে। তাহলে এই যে সাম্য অবস্থার দিকে ফিরে যাওয়ার জন্য যে বলটা, এটাই হচ্ছে এফএস বা স্প্রিং এর প্রত্যয়নী বল। আমি স্প্রিংটাকে সংকুচিত করতেছি, স্প্রিং সাম্য অবস্থার দিকে আসতে চাইতেছে উল্টা দিকে। তাহলে আমার প্রযুক্ত বলের বিপরীত দিকে স্প্রিং বল দিচ্ছে, এবং যত বেশি আমি সংকুচিত করব, সংকোচনের মানটা যত বেশি হবে, স্প্রিং এর প্রত্যয়নী বলের মানটাও তত বেশি হবে। খুবই কমন সেন্স। এই জিনিসটা তো আমরা প্র্যাকটিক্যালিও বুঝতে পারি। একটা স্প্রিং নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করো, এই জিনিসটা দেখতে পারো। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি স্প্রিং বলটা এফএস এক্স এর সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত। এবং একটা জিনিস বলছিলাম, সংকোচন হোক বা প্রসারণ হোক, সর্বদাই স্প্রিং বলটা সরণের সাথে সমানুপাতিক এবং বিপরীতমুখী। দেখি তো এখানে বিপরীতমুখী কিনা, একটু দেখো চিত্র দেখো। এক্সটা যেদিকে, দেখো এই সংকোচনটা হচ্ছে এইদিকে, আর স্প্রিং এর প্রত্যয়নী বলটা হচ্ছে এইদিকে। তাহলে এই ক্ষেত্রে এফএস এবং এক্স পরস্পরের বিপরীতমুখী, আর বিপরীতমুখীর জন্য এখানে একটা মাইনাস। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এইটা হচ্ছে স্প্রিং বলের ফাংশনটা। তো আমরা এখান থেকে স্প্রিং বলটাকে দেখে চিনতে পারতেছি, ও আচ্ছা এই যে স্প্রিং বল সরণের উপর ডিপেন্ড করে, তার মানে এই স্প্রিং বলটা হচ্ছে পরিবর্তনশীল বল। তাহলে বলটাকে আমাদের চেনা হয়ে গেছে। এবারে সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে এখানে একটা মনে করো যে সমান চিহ্ন বসাবো আর একটা ধ্রুবক নিব, সমানুপাতিক ধ্রুবক নিব। তাহলে এফ এক্স ইকুয়াল টু এই যে সমানুপাতিক ধ্রুবকটা, এটা হচ্ছে কে। তাহলে কে এক্স, এই যে সমানুপাতিক ধ্রুবকটা কে, এটাকে বলা হয় হচ্ছে স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। তো স্প্রিং কনস্ট্যান্টের কিন্তু আমরা সংজ্ঞা দিতে পারি এখান থেকে। এই মাইনাসটা কি মিন করে দেখো তো, এই মাইনাসটা, এই মাইনাস নিয়ে কিন্তু অনেকের ঝামেলা, ম্যাথ করতে গিয়ে অনেক ঝামেলা লাগে। ম্যাথটা যখন করবো তখন কিন্তু আমরা সামনে আর মাইনাস দিই না, সূত্র ডাইরেক্ট বসাই, এফ এস ইকুয়াল টু হচ্ছে কে এক্স। তো এই মাইনাসটা কি মিন করে বলো? এই মাইনাসটা জাস্ট মিন করে এই বল এবং সরণ পরস্পরের বিপরীতমুখী, তাদের যে দিক আলাদা, এই মাইনাস চিহ্নটা জাস্ট এই জিনিসটা মিন করে। কিন্তু আমি যদি বলি বলের মান কতটুকু, তাহলে বলের মান এফ এস ইকুয়াল টু হবে কে এক্স। বুঝতে পারছো? ম্যাথটা যখন করব তখন কিন্তু এই মাইনাসটা দেওয়া জরুরি না। তাহলে এখান থেকে আমরা কিন্তু স্প্রিং এর এই যে ধ্রুবকটা, স্প্রিং কনস্ট্যান্টটা কে, এর কিন্তু সংজ্ঞা দিতে পারি। এর সংজ্ঞাটা হচ্ছে এফ এস ডিভাইডেড বাই এক্স। তাহলে যদি মানে সূত্র থেকে সংজ্ঞা আমরা কিভাবে দিই, এই সূত্র থেকে এখান থেকে কে এর সংজ্ঞাটা, স্প্রিং কনস্ট্যান্টের সংজ্ঞাটা আমরা দিব। তাহলে কিভাবে দিব আমরা? যদি এক্স ইকুয়াল টু 1 একক হয়, দেন কে ইকুয়াল টু হবে হচ্ছে এফ এস। তাহলে এখান থেকে আমরা স্প্রিং কনস্ট্যান্টের সংজ্ঞাটা এভাবে দিতে পারি। যদি কোনো একটা স্প্রিংকে একক পরিমাণ সংকুচিত বা প্রসারিত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে স্প্রিং এর প্রত্যয়নী বলের যে মানটা, সেটাকে বলা হয় হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট।
বুঝতে পারছো? যতটুকু তোমার বল লাগবে একটা স্প্রিংকে একক পরিমাণ সংকুচিত একক পরিমাণ প্রসারিত করতে গেলে যতটুকু তুমি বল দিবা বা স্প্রিং এর যতটুকু প্রত্যয়নী বল কাজ করবে সেই বলটাকে স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট কে বলে। এখান থেকে যে সূত্র থেকে সংজ্ঞা x এর মানে 1 হলে Fs ইকুয়াল টু হচ্ছে k, এই যে সূত্র থেকে আমরা সংজ্ঞা দিয়ে ফেলছি। ক্লিয়ার? তাহলে স্প্রিং কনস্ট্যান্টটাকে আমরা চিনে ফেলছি, স্প্রিং বলটাকে আমরা চিনে ফেলছি যে স্প্রিং বলের মান Fs ইকুয়াল টু হচ্ছে kx। মাইনাসটা কেন আসে? বল এবং সরণের দিকটা যে পরস্পর বিপরীত থাকে, সেটা সংকোচনের ক্ষেত্রেও যা প্রসারণের ক্ষেত্রেও তাই, সর্বদাই বল এবং সরণের ডিরেকশন পরস্পরের বিপরীত। তাহলে আমরা স্প্রিং বলটাকে খুব ভালো করে বুঝে ফেলছি, এবার স্প্রিং বল দ্বারা কৃত কাজটা বের করব। এখান থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ স্প্রিং বল সে সরণের উপর ডিপেন্ড করে, কে তো কনস্ট্যান্ট, তাহলে স্প্রিং বলটা সরণের একটা ফাংশন। তাহলে এই বল দ্বারা যদি কাজ হয় তাহলে অবশ্যই সেটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে এখন আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা বের করব। তাহলে এখন আমরা এই যে সংকোচনের চিত্রটা মুছে ফেলি, প্রসারণের ঘটনাটাই থাকুক, প্রসারণের ঘটনাটা দিয়ে আমরা কৃত কাজটা বুঝি, কৃত কাজটা হিসাব করি। তাহলে দেখো এই অবস্থায় ছিল, এটা হচ্ছে এক্স ইনিশিয়াল, এটা হচ্ছে এক্স ইনিশিয়াল, দেন টেনে প্রসারিত করে এই অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, এটা হচ্ছে এক্স ফাইনাল। তাহলে এক্স ইনিশিয়াল ইকুয়াল টু হচ্ছে 0, দেখো এক্স ইনিশিয়াল সাম্য অবস্থা 0, তাহলে এক্স ইনিশিয়াল 0, দেন এক্স ফাইনাল কতটুকু প্রসারণ ঘটানো হয়েছে, কতটুকু টেনে তুমি প্রসারিত করছো, এক্স পরিমাণ, তাহলে সেটা কেমন এক্স প্রসারিত করছো, তাহলে কেমন এক্স প্লাস এক্স, তাহলে এক্স ফাইনাল হচ্ছে প্লাস এক্স। বুঝতে পারছি ব্যাপারটা? আর যদি সংকোচন ঘটাইতাম দেন হয়তো এক্স ইনিশিয়াল 0 এবং এক্স ফাইনাল হয়তো মাইনাস এক্স। তাহলে আমরা লিমিটটা পেয়ে গেছি যে এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, এই লিমিটের মধ্যে আমাদের ইন্টিগ্রেশন করে এই যে বল দ্বারা কাজ হচ্ছে স্প্রিং বল, এটা পরিবর্তনশীল বল, তাহলে এই পরিবর্তনশীল বলটাকে সরণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে আমরা কৃত কাজ বের করে ফেলবো। তাহলে এই সরণের মধ্যে খুবই ক্ষুদ্র একটা সরণ আমরা নিয়ে কাজ করি, মনে করো এতটুকু খুবই ক্ষুদ্র একটা সরণ নিলাম। তো এই ক্ষুদ্র সরণটা কোন দিকে? এই দিকে, যে সরণের ডিরেকশনটা দেখো এই দিকে। তাহলে এই যে ক্ষুদ্র সরণটা এটাকে আমরা বললাম এটা হচ্ছে dx এই দিকে, আর স্প্রিং বলটা কাজ করতেছে Fs, সেটা হচ্ছে তার বিপরীত দিকে, মানে বল আর সরণ পরস্পরের বিপরীত দিকে। তাহলে যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করে কৃত কাজ বের করতে হবে, তাহলে সূত্রটা আমরা লিখে ফেলি, w ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ fx dx x ইনিশিয়াল টু x ফাইনাল। এইখানে এবার একটু তাকাও, দেখো fx বলের মানটা বসাবো, তাহলে বলের মানটা হচ্ছে kx, দেখো এই যে বলের মানটা Fs এটা ইকুয়াল টু kx, এই যে dx ইন্টিগ্রেশন করব। এখন কথা হচ্ছে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে বল সরণ, এই যে বল Fx এটা হচ্ছে বল, dx হচ্ছে খুব ক্ষুদ্র সরণ, অবশ্যই এখানে কোণ নিতে হবে, cos থিটা নিতে হবে, বল সরণ তাদের মধ্যবর্তী কোণের cos থিটা। তাহলে ক্ষুদ্র সরণ dx হচ্ছে এদিকে আর প্রত্যয়নী বলটা হচ্ছে এদিকে, তাহলে বল এবং সরণ পরস্পরের বিপরীত দিকে, চিত্র দেখো বল এবং সরণ পরস্পরের বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে হলে এখানে cos কত বসবে? 180 ডিগ্রি বসবে। তাহলে cos 180 ডিগ্রির জন্য এখানে কিন্তু মাইনাস, তাহলে মাইনাস kx dx x ইনিশিয়াল থেকে x ফাইনাল। এবার ইন্টিগ্রেশন করলে কিন্তু কাজটা বের হয়ে আসবে। এখানে অনেকের একটা ঝামেলা লাগে, w ইকুয়াল টু অনেকে করে কি এই যে fx dx, এখানে fx এর মান বসাবে, অনেকে করে কি এখান থেকে এই যে fs এটার মান বসায় নিয়ে আসে, মানে স্প্রিং বলের মানটা, এই যে স্প্রিং বলটা এটা এখান থেকে বসায় নিয়ে আসে, এটা হচ্ছে মাইনাস kx, তাহলে এই যে মাইনাস kx dx এই যে বসায়। এবার একটু খেয়াল করো, তুমি বলতে পারো যে ভাই এখানে কোণ নেন, তাহলে কোণ নিলে যে কোণ cos 180 ডিগ্রি। এবার দেখো fx এর মানটা মাইনাস kx বসালে আবার cos 180 ডিগ্রির জন্য মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই যে কাজটা করছি না, এই কাজটা কিন্তু ভুল হয়ে গেছে। কেন ভুল হয়ে গেছে? কারণ এক মাইনাস তুমি দুইবার নিয়ে নিছো, এক মাইনাস তুমি দুইবার নিয়ে নিছো, সূত্রে মাইনাসটা একবার নাও, দুইবার কেন নিবা? এক মাইনাসটা দুইবার নেওয়া যাবে না। দেখো কিভাবে তুমি দুইবার নিছো, fx এর মানটা তুমি বসাচ্ছিলা মাইনাস kx, fx এর মানটা তুমি এভাবে বসাচ্ছিলা যে মাইনাস kx। এখন আমি তোমাকে বলছিলাম মাইনাসটা কি মিন করে? বল এবং সরণ যে পরস্পরের বিপরীত দিকে এই জিনিসটা মিন করে। তাহলে fx ইকুয়াল টু মাইনাস kx বসালা, আবার দেখো cos 180 ডিগ্রি, এই cos 180 ডিগ্রি কেন? বল আর সরণ পরস্পরের বিপরীত দিকে, যে dx এটা হচ্ছে এইদিকে আর স্প্রিং এর প্রত্যয়নী বল হচ্ছে এইদিকে, তাহলে বল আর সরণ যে পরস্পরের বিপরীত দিকে, এটার জন্যই তো তুমি cos 180 ডিগ্রি নিছো। তাহলে বিপরীত দিকের জন্য মাইনাস kx বসাচ্ছ, আবার cos 180 ডিগ্রির জন্য আবার একটা মাইনাস নিচ্ছ, তো এক মাইনাস দুইবার নিলে হবে? এক মাইনাস দুইবার নিলে হবে? হবে না। তাহলে হয় তুমি মাইনাসটা এখানে fx ইকুয়াল টু মাইনাস kx বসায় দাও, আর নয়তো তুমি যদি প্লাস kx জাস্ট মানটা বসাও, বলের জাস্ট মানটা বসাও, তাহলে তুমি সেই ক্ষেত্রে cos 180 ডিগ্রি বসাবা, মানে এক মাইনাস দুইবার তুমি নিবা না, একবার নিবা, এটা কিন্তু খেয়াল রাখা রাখবে। তাহলে আমরা এইখানে নিলাম এই যে মাইনাসটা কিন্তু একবারে নিয়েছি, এই জিনিসটা মুছে দিলাম, এখানে মাইনাস যে একবার নিয়েছি cos 180 ডিগ্রি দিয়ে, বলের মান সরণ এবং বল আর সরণের মধ্যবর্তী কোণ cos 180 ডিগ্রি, তার জন্য মাইনাস চলে আসছে। এবার আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা। তো ইন্টিগ্রেশন তো তোমরা পারো যে মাইনাস কে x dx না, কে যদি বাইরে আসে তাহলে x dx, আর x dx কে ইন্টিগ্রেশন করলে কত হয় আমি একবার লিখবো, x dx কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার ডিভাইডেড বাই 2 হয়। যারা সূত্র ভুলে গেছো খাতা উল্টায় সূত্র মনে করে নিও। তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই 2, এখানে লোয়ার লিমিট হচ্ছে x ইনিশিয়াল আর আপার লিমিট হচ্ছে x ফাইনাল। তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কে
এক্স এর মান একবার বসবে ফাইনাল, তাহলে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার, সামনে কি থাকলো একটা মাইনাস। তো এই মাইনাসটাকে আমরা ভেতরে যদি নিয়ে নিই তাহলে হবে হাফ কে, এক্স ইনিশিয়ালটা আগে আসবে, এক্স ইনিশিয়াল স্কোয়ার, মাইনাসটাকে আমরা ভেতরে নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। এইটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃতকাজ, WS, এটা দিয়ে আমরা বুঝালাম স্প্রিং বল দ্বারা কৃতকাজ। তো তার সূত্রটা আমরা পেয়ে গেছি যে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। এখন তুমি যদি স্প্রিংটাকে সংকুচিত করো তাও কিন্তু স্প্রিং বল দ্বারা কৃতকাজের সূত্র হচ্ছে এইটা। জাস্ট মাথায় রাখতে হবে কি, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে, এক্স ইনিশিয়াল হচ্ছে স্প্রিং এর আদি অবস্থান কোথায় ছিল, এই এক্স ইনিশিয়াল এটা হচ্ছে স্প্রিং এর আদি অবস্থান, এক্স ফাইনাল এটা হচ্ছে স্প্রিং এর শেষ অবস্থান। এটা হচ্ছে আদি অবস্থান, এইটা হচ্ছে শেষ অবস্থান, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, এইটা হচ্ছে মেইন সূত্র, এইটাই আমরা মাথায় রাখবো। কোনো বইতে বোর্ড বই যেগুলো আছে সেইগুলোতে দেখবা স্প্রিং বল দ্বারা কৃতকাজের এই সূত্রটা নেই, অন্য একটা সূত্র আছে। কি সূত্র আছে? স্প্রিং বল দ্বারা কৃতকাজের সূত্র আছে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। কি আছে, কি বললাম? মাইনাস হাফ কে এক্স স্কোয়ার আছে। কিভাবে ওই জিনিসটা আসে দেখো তো, চিত্রে দেখাও তো, এক্স ইনিশিয়ালের মান কত? 0, আর এক্স ফাইনালের মান কত? প্লাস এক্স। তাহলে সেই ক্ষেত্রে দেখো স্প্রিং বল দ্বারা কৃতকাজ WS এইটা ইকুয়াল টু হাফ কে এক্স ইনিশিয়ালের মান হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার, এক্স ফাইনালের মান হচ্ছে প্লাস এক্স, তাহলে এই যে মাইনাস প্লাস এক্স এর স্কোয়ার। তাহলে দেখো তো ব্যাপারটা কি হয়, এইটা হচ্ছে হাফ কে, আর এখানে হচ্ছে 0, তাহলে 0 তো বাদ, আর এখানে দেখো এই যে প্লাস এক্স এর বর্গ, তার মানে এক্স স্কোয়ার, সামনে একটা মাইনাস আছে, তাহলে ওই মাইনাসটা যে সামনে চলে আসলো, তাহলে মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এই যে সেই ক্ষেত্রে স্প্রিং বল দ্বারা কৃতকাজটা হচ্ছে এইটা, মানে তুমি যদি একেবারে সাম্য অবস্থা থেকে টানো একটা স্প্রিংকে, তুমি যদি সাম্য অবস্থা থেকে প্রসারণ ঘটাও, তাহলে স্প্রিং বল দ্বারা কৃতকাজটা হবে হচ্ছে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা দেখো, স্প্রিং বল দ্বারা কৃতকাজ যদি তুমি সাম্য অবস্থা থেকে টানো তাহলে কিন্তু ঋণাত্মক, এবং এটাই তো হওয়ার কথা ছিল, তাই কিনা? ঋণাত্মক হওয়ার কথা ছিল কিনা? স্প্রিং বল দ্বারা কৃতকাজটা এটা ঋণাত্মক হওয়ার কথা ছিল কিনা? সাম্য অবস্থা থেকে টানতেছো, তাহলে স্প্রিং বলটা হচ্ছে এইদিকে কাজ করতেছে, আর তুমি টেনে এদিকে নিয়ে আসতেছো, তাহলে প্রসারণ যেদিকে, স্প্রিং বলটা তার বিপরীত দিকে, তাহলে বল এবং সরণ পরস্পরের বিপরীত দিক হলে কৃতকাজ কি হয়? মাইনাস হয়, ঋণাত্মক কাজ হয়। এবং দেখো সূত্রটা তাই বলতেছে, যদি তুমি সাম্য অবস্থা থেকে টানো তাহলে কৃতকাজটা হচ্ছে ঋণাত্মক, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। বোঝা গেল? আমি তো প্রসারণ দিয়ে বুঝালাম, এবার আমি বললাম যে সংকোচনের জন্য একই জিনিস, কিন্তু অনেকের একটু সমস্যা, তারা ভাবে কি না সংকোচনের জন্য মনে হয় একই জিনিস না, সংকোচনের জন্য মনে হয় এখানে প্লাস হাফ কে এক্স স্কোয়ার হবে। কখনো না, সংকোচন হলেও স্প্রিং বল দ্বারা কৃতকাজটা ঋণাত্মক, সংকোচনও যদি হয় স্প্রিং বল দ্বারা কৃতকাজটা ঋণাত্মক। দেখি তো কিভাবে সংকোচন হলে স্প্রিং বল দ্বারা কৃতকাজটা ঋণাত্মক কিভাবে, এখানে দেখি। যদি সংকোচন হয় দেখি সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে, তাহলে আমরা একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, এক্স ইনিশিয়াল হচ্ছে 0, সংকোচন ঘটানো হইলো, এই যে চাপ দিয়ে সংকুচিত করে ফেলা হয়েছে, তাহলে সংকুচিত করার ফলে এখান থেকে যে এতটুকু সংকোচন ঘটানো হয়েছে, তাহলে এবার দেখো এই যে এক্স পরিমাণ সংকোচন ঘটানো হয়েছে, তাহলে এটা এক্স ইনিশিয়াল যদি 0 হয় তাহলে এটা হচ্ছে এক্স ফাইনাল ইকুয়াল টু কি হবে? সংকোচন ঘটানো হয়েছে না, তাহলে কি হবে? মাইনাস এক্স হবে, তো এটা হচ্ছে এক্স ফাইনাল। তাহলে এবার দেখো তো স্প্রিং বলটা কোন দিকে কাজ করে, স্প্রিং বলটা যে প্রসারণ মানে সংকোচন যেদিকে ঘটানো হয়েছে তার বিপরীত দিকে, স্প্রিং সাম্য অবস্থার দিকে ফিরে যেতে চাই, তাহলে স্প্রিং এর মধ্যে প্রত্যয়নী বল দিয়ে ধাক্কা দিয়ে আগের অবস্থায় ফিরে যেতে চাবে, তাহলে দেখো যে সরণের বিপরীত দিকেই বল প্রযুক্ত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কৃতকাজটা মাইনাস হওয়া উচিত। সূত্র তাই বলে কিনা এই জিনিসটা আমরা একটু দেখি। তো যেভাবে এই স্প্রিং বলের দ্বারা কাজ হোক না কেন, আমরা দেখলাম যে সূত্র হচ্ছে এইটা, যে WS এটা ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার, এটা ঠুটস্থ করে ফেলবা, মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। তাহলে এবার একটু মান বসায় দাও, এক্স ইনিশিয়ালের মানটা 0 বসা দাও, এই যে এক্স ইনিশিয়াল এটার মান 0 বসা দাও, আর এক্স ফাইনালের মানটা বসাও মাইনাস এক্স, তাহলে দেখো হাফ কে এটা হচ্ছে 0 স্কোয়ার মাইনাস এক্স ফাইনালের মানটা হচ্ছে মাইনাস এক্স, দেখো এই যে ব্র্যাকেট দিয়ে যে মাইনাস এক্স তার বর্গ, তো মাইনাস এক্স এর বর্গ করলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, আর সামনে কি একটা মাইনাস, এই মাইনাসটা কিন্তু সামনের মাইনাস, মাইনাস এক্স এর বর্গ করতেছে প্লাস হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু সামনের মাইনাস, তাহলে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে যদি সংকোচনও কাজ হয়, স্প্রিং বল দ্বারা কাজ, সেটা হবে হচ্ছে মাইনাস। বুঝতে পারছো? স্প্রিং বল দ্বারা কৃতকাজটা আমরা হিসাব করছি, আমি কিন্তু আমার বল দ্বারা কৃতকাজ হিসাব করি নাই। এই যে এজেন্ট যে বলটা প্রয়োগ করছিল, এই যে এটা আমার বল দ্বারা কৃতকাজ, এটা কিন্তু আমি হিসাব করি নাই। তাহলে এবার তুমি একটু মাথা কাটায় বলো তো, যদি আমি আমার বল দ্বারা কৃতকাজটা হিসাব করতাম, স্প্রিং বল দ্বারা না, আমার বল দ্বারা কৃতকাজটা হিসাব করতাম, দেন সূত্রটা কি হইতো? সূত্রটা এটাই থাকতো, জাস্ট ফাইনালটা আগে আসতো আর ইনিশিয়ালটা পরে যেত, তাই কিনা? জাস্ট ফাইনালটা আগে আসতো আর ইনিশিয়ালটা পরে যাইতো। তাহলে এই ক্ষেত্রে হয়তো প্লাস হাফ কে এক্স স্কোয়ার, এই ক্ষেত্রে হয়তো প্লাস হাফ কে এক্স স্কোয়ার, যদি আমি আমার দ্বারা কাজটা হিসাব করতাম।
তাহলে আমার দ্বারা কৃত কাজটাই, দেখো আমরা বিভব শক্তির সংজ্ঞা পড়ছি না? বিভব শক্তির সংজ্ঞা হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জন হয় সেটা হচ্ছে বিভব শক্তি। তা আমরা বিভব শক্তির যে সূত্রটা পড়ে আসছি 9-10-এ, সেটা হচ্ছে এরকম যে ভূমি থেকে এমভরের একটা বস্তুকে এই উচ্চতায় উঠাই নিয়ে এখানে রাখলে এর মধ্যে সঞ্চিত বিভব শক্তি ইপি, এটা ইকুয়াল টু হচ্ছে mgh। তো সবসময় বিভব শক্তির সূত্র তার এটা না। স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু বিভব শক্তির সূত্র এটা না, এটা হচ্ছে একটা বস্তুকে ভূমির সাপেক্ষে এই উচ্চতায়, খুবই সামান্য একটা উচ্চতায় যদি তুমি উঠায় রাখো, তাহলে ওই বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জন হয় অর্থাৎ বিভব শক্তি, সেইটা হচ্ছে mgh। কিন্তু আমি যদি চিন্তা করি যে স্প্রিং এর মধ্যে এই যে টানার ফলে কতটুকু মানে বিভব শক্তি জমা হচ্ছে সেইটা ক্যালকুলেট করি, তাহলে তখন কিন্তু আর এই সূত্র না। তোমরা মানে দেখছি আমি অনেক স্টুডেন্টের একটা ধারণা হচ্ছে এই বিভব শক্তির সূত্র বলে তো ঘ্যাট করে সূত্র হচ্ছে mgh। দুনিয়ায় কত জায়গায় বিভব শক্তি বের করা লাগে জানো? অনেক ক্ষেত্রে বিভব শক্তি বের করা লাগবে, তড়িতের ক্ষেত্রে, ম্যাগনেটিজমের ক্ষেত্রে, তাপের ক্ষেত্রে, হ্যাঁ এইখানে মনে করো স্প্রিং এর ক্ষেত্রে, মহাকর্ষ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কিন্তু বিভব শক্তি বের করা লাগবে। তো সবসময় বিভব শক্তির সূত্র কিন্তু এইটা না। এই যে 9-10-এ যতটুকু ভুলে মানে শিখে আসছো সেইটুকু এখন ভুলে যাও। এবার আমরা স্প্রিং এর জন্য বিভব শক্তি বের করব। তো বিভব শক্তির কথা হচ্ছে যে এই বিভব শক্তি কোনো কিছুর মধ্যে বিভব শক্তি জমা রাখতে গেলে অবশ্যই এজেন্টের কাজ করতে হবে। এইটা কিন্তু আমরা স্প্রিং বল দ্বারা কৃত কাজটা বের করছি, হিসাব নিকাশ ছিল কিন্তু স্প্রিং বল দ্বারা কৃত কাজ। বিভব শক্তি বের করতে গেলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করলে হবে না। বিভব শক্তি এর মধ্যে বিভব শক্তি জমা হচ্ছে এজেন্টের বল দ্বারা কৃত কাজের জন্য। তুমি যখনই বিভব শক্তি বের করবা এই বিভব শক্তি হচ্ছে এজেন্টের বল দ্বারা কৃত কাজ, এটাই হচ্ছে বিভব শক্তি। তাহলে এজেন্ট এখানে হচ্ছে FA, এই বল দ্বারা যে কাজটা হয়েছে সেটাই কিন্তু স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু এখানে বললাম, সেটা হচ্ছে স্প্রিং বল দ্বারা যে কাজটা হচ্ছে ওটা বিভব শক্তি না। বিভব শক্তি হচ্ছে স্প্রিং বলের বিরুদ্ধে যে কাজ করতেছে তার দ্বারা কৃত কাজ। স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করতেছে হচ্ছে এজেন্ট, তো সে যতটুকু কাজ করতেছে এই কৃত কাজটাই হচ্ছে বিভব শক্তি হিসেবে স্প্রিং এর মধ্যে জমা থাকতেছে। তাহলে এজেন্টের কর্তৃক কৃত কাজটাই হবে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, ওটাই আমরা বের করতে চাই। তাহলে আমরা একটু এখানে লিখি যে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি, স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি, এটা আমরা বের করব। তাহলে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি হচ্ছে এজেন্ট দ্বারা কৃত কাজ। তো এখানে চিত্র অলরেডি আঁকা আছে, আমরা জাস্ট কৃত কাজটা বের করে ফেলি। তাহলে এজেন্ট কর্তৃক কৃত কাজ WA, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন f(x) dx cos কত ডিগ্রি বসবে বলো তো? দেখো এটা হচ্ছে এজেন্ট, বল দিছে এদিকে, আর এই যে dx ক্ষুদ্র সরণ এটাও এইদিকে। তাহলে বল এবং ক্ষুদ্র সরণ এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কারণ তারা একই দিকে। তাহলে এখানে বসবে হচ্ছে cos 0 ডিগ্রি। তাহলে এবার আসি আমরা বলের মানটা বসাই, বলের মানটা বসাবো শুধু মান kx। এখন তুমি বলতে পারো এই যে বলটা এটা তো স্প্রিং বল তুমি মানে এখানে কেন এজেন্টের কর্তৃক এই যে FA তার মানটা কেন আমি এটা বসাচ্ছি? দেখো আমি বলছিলাম যে এই বলটা আর এই বলের মানটা সমান। এই বলের মানটা যদি kx হয় দেন এই বলের মানটাও হবে হচ্ছে kx, মানে স্প্রিং যতটুকু প্রত্যয়নী বল দিবে সমপরিমাণ বল কিন্তু এজেন্ট দিবে, দুইটা বল কিন্তু সমান। তো এই কারণে আমি এই ক্ষেত্রে এই kx এর মানটা বসাই দিলাম, মানে বলের মান লাগবে, এজেন্ট কতটুকু বল দিচ্ছে সেটা স্প্রিং বলের সমপরিমাণ, তো স্প্রিং বলের মানটাই হচ্ছে এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। তো বলের মানটা আমি বসালাম dx এবং cos হচ্ছে 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি হলে প্লাস, তাহলে x ইনিশিয়াল থেকে x ফাইনাল, তাহলে k বাইরে গেল, x dx কে ইন্টিগ্রেশন করলে x² ডিভাইডেড বাই 2, তাহলে লিমিট দেখো x ইনিশিয়াল আর এটা হচ্ছে x ফাইনাল, তাহলে 1 ডিভাইডেড বাই 2k x², তো তার আপার লিমিটটা বসবে x ফাইনাল আর লোয়ার লিমিটটা হচ্ছে x ইনিশিয়াল, তাহলে x ফাইনাল স্কয়ার মাইনাস x ইনিশিয়াল স্কয়ার। তাহলে এটা হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ। দেখো এই কথাটা আমি বলতেছিলাম যে স্প্রিং বল দ্বারা যদি কৃত কাজ এটা হয় তাহলে এজেন্ট দ্বারা কৃত কাজটা হবে হচ্ছে এটা উল্টাটা। এখানে ইনিশিয়াল আগে ছিল, ফাইনাল পরে ছিল, এখানে ফাইনাল আগে আসবে, ইনিশিয়ালটা পরে যাবে, উল্টাটা। এটা কিন্তু মনে করো যে বোঝা কিন্তু কঠিন কোনো ব্যাপার তা কিন্তু না, খুব সহজ জিনিস। এটা যদি স্প্রিং বল দ্বারা কৃত কাজ হয় তাহলে তার উল্টাটাই হবে এজেন্টের দ্বারা কৃত কাজ। তাহলে এটা হচ্ছে এজেন্টের দ্বারা কৃত কাজ, এটাই স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকবে, তাহলে এটাই হচ্ছে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। এবার যদি আমরা সাম্য অবস্থা থেকে টানি, আগে দেখো সাম্য অবস্থা থেকে টানলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ হয়েছিল -12 kx², তাহলে এবার দেখি তো কত হয়। তাহলে এবার x ইনিশিয়াল এর মানটা 0 বসায় দাও, এখানে x ইনিশিয়াল এই মানটা 0 বসায় দাও আর x ফাইনাল হচ্ছে +x, তাহলে এই ক্ষেত্রে সঞ্চিত শক্তি u বা এজেন্ট কর্তৃক কৃত কাজটা হাফ k x ফাইনালের মান হচ্ছে +x তার বর্গ, তাহলে +x তার বর্গ মানে এখানে x², তাহলে হাফ k x², এইটা হচ্ছে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। তাহলে এটা হচ্ছে বিভব শক্তি আর এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। তাহলে এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এখন তোমাকে আমি একটু যে স্প্রিং এর মধ্যে বিভব শক্তি জমা হয়, এই বিভব শক্তি যে কাজ করতে পারে পরবর্তীতে কাজ করার সামর্থ্য অর্জিত হয়, এই জিনিসটা একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। আগের যে বন্দুকগুলা ছিল এই বন্দুকগুলার এই যে ট্রিগার টানা বন্দুক ছিল আর কি,
মানে এই বন্দুকের মধ্যে একটা স্প্রিং থাকতো। দেখো আমি একটু এখানে এঁকে বুঝাই দিই। এই হচ্ছে একটা বন্দুক, তো এই যে বন্দুকটা, এই বন্দুকের মধ্যে এখানে স্প্রিং থাকতো, এই যে স্প্রিং, এই স্প্রিং থাকতো। তো স্প্রিং এর মাথায় এখানে থাকতো হচ্ছে বুলেট, এই হচ্ছে বুলেট। তো যখন আমি এই যে ট্রিগার টানতাম আর কি, তার মানে স্প্রিংটাকে সংকুচিত করতাম। তো স্প্রিংটাকে এই যে সংকুচিত করে ফেলছি, দেখো এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা ছিল, এর সামনে যে এটা হচ্ছে বুলেট, এখন স্প্রিংটাকে আমি সংকুচিত করে ফেললাম। তাহলে সংকুচিত করলে দেখতে এরকম হবে, এই যে সংকুচিত হয়ে আছে, হ্যাঁ, তাহলে সংকুচিত হয়ে আছে, এর মাথায় এই যে বুলেট বসানো আছে, এই যে বুলেট বসানো আছে। এবার যদি আমি মানে চাপ দিয়ে ছেড়ে দিই আর কি, মানে গুলি করি আর কি, তাহলে গুলি করলে এই স্প্রিংটা সংকুচিত অবস্থায় ছিল, তো এর মধ্যে সংকুচিত অবস্থার জন্য এর মধ্যে একটা বিভব শক্তি জমা হয়েছে, এক্স পরিমাণ সংকোচন ঘটানো হয়েছে। বলো কতটুকু বিভব শক্তি জমা হবে? এক্স পরিমাণ সংকোচন ঘটানো হয়েছে। আমি যাই বলছি যে মানে সংকোচন ঘটানো হোক বা প্রসারণ ঘটানো হোক, বিভব শক্তি কি হবে? হাফ কে এক্স স্কোয়ারই হবে। মানে সংকোচন হলে এই এক্স ফাইনালের মানটা হবে মাইনাস এক্স, তো মাইনাস এক্স এর বর্গ হলে তো এক্স স্কোয়ারই হবে। তাহলে সংকোচনের জন্য এর মধ্যে যে বিভব শক্তিটা জমা হবে সেটা হবে হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে বিভব শক্তি। এবার যখন তুমি স্প্রিংটাকে ছেড়ে দিবা, এর সামনে এই যে বুলেট আছে, তাহলে এই বিভব শক্তি, এই যে বুলেটটা, এই বুলেটটাকে গতিশক্তি দিবে। তাহলে এই বিভব শক্তি গতিশক্তি দিবে, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। মানে গুলিটা একটা বেগ নিয়ে বন্দুক থেকে বের হয়ে যাবে না? তো বন্দুক থেকে যখন গুলিটা বের হয়ে গেল, একটা বেগ নিয়ে বের হয়ে গেল, তাহলে বেগ নিয়ে বের হওয়ার জন্য কিন্তু ওর একটা গতিশক্তি আছে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো প্রশ্ন হচ্ছে এই গতিশক্তিটা সে পাইলো কোত্থেকে? এই গতিশক্তিটা পাইলো হচ্ছে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি থেকে। যদি স্প্রিং সংকুচিত হয়ে এই বিভব শক্তিটা না দিত, সে কিন্তু এই গতিশক্তিটা পাইতো না। তাহলে স্প্রিং এর মধ্যে এই যে সঞ্চিত শক্তির ব্যাপারটা, বিভব শক্তির ব্যাপারটা, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কি কি জিনিস পড়লাম? স্প্রিং বল দ্বারা কৃতকাজের সূত্র পড়লাম, দুইটা সূত্র মুখস্থ করবা। এই যে এই একটা সূত্র, এটা হচ্ছে মেইন সূত্র, এটা মুখস্থ করলেই হবে। আর তারপর যদি চাও যে স্প্রিং বল দ্বারা কৃতকাজের সূত্রটা মুখস্থ করবা, যখন সাম্য অবস্থা থেকে টানা হচ্ছে বা সাম্য অবস্থা থেকে সংকোচন ঘটানো হচ্ছে, তখন হচ্ছে এই সূত্রটা। আর একটা হচ্ছে বিভব শক্তি, সেটা হচ্ছে এর উল্টাটা, এই যে এই দুইটা সূত্র। তো এই সূত্র দুইটা একেবারে মানে সূত্র চারটা আর কি, এই সূত্র চারটা একেবারে মনে করো যে ঠুটস্থ রাখবা, তাহলে তোমার ম্যাথ করতে সুবিধা হবে। তো আমরা নিয়ম রক্ষার জন্য আজকে একটা ম্যাথ প্রবলেম একটু সলভ করবো। চলো ম্যাথ প্রবলেমটা সলভ করি। প্রবলেমটা আমাদের বলতেছে একটি স্প্রিংকে কোনো কাঠামোর সাথে যুক্ত করে এর মুক্ত প্রান্তে 2 কেজি ভর ঝুলিয়ে দিলে স্প্রিংটি 1 সেন্টিমিটার প্রসারিত হয়। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার এখান থেকে একটা একটা করে আমাদের প্রশ্ন দিচ্ছে, মোট 4টা প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের মান কত? স্প্রিং ধ্রুবকের মান নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নটা আমাদের বলতেছে স্প্রিংটিকে 1.5 সেন্টিমিটার প্রসারিত করতে কত বল লাগবে, কি পরিমাণ বল ক্রিয়া করা লাগবে, বল প্রযুক্ত করা লাগবে, বা স্প্রিং এর প্রত্যয়নী বল কতটুকু হবে, একই প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আমাদের করতেছে স্প্রিংটিকে 1.5 সেন্টিমিটার প্রসারিত করা হলে স্প্রিং বল দ্বারা কৃতকাজ। এবার আরেকটা প্রশ্নের সাথে করছে স্প্রিংটিকে 1.5 সেন্টিমিটার প্রসারণ অবস্থা হতে সাম্যাবস্থায় এনে আরো 1.2 সেন্টিমিটার সংকুচিত অবস্থানে নিলে স্প্রিং বল দ্বারা কৃতকাজ কত? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো চলো সলভ করা শুরু করি, চিত্র আঁকি আগে। তো এইটা হচ্ছে স্প্রিং, দৃঢ় অবলম্বন থেকে এইভাবে ঝুলানো ছিল। তো এখানে দেখো কোনো ভরটার যুক্ত করা হয়নি। এবার করা হয়েছে কি স্প্রিং এ একটা ভর ঝুলাই দেওয়া হয়েছে। তো ভর ঝুলাই দিলে স্প্রিংটা 1 সেন্টিমিটার প্রসারিত হয়ে গেছে। এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার প্রসারিত হয়ে গেছে। যে ভরটা আমি ঝুলাইছি এই ভরের মান কিন্তু আমাদের বলে দিছে, এটা হচ্ছে 2 কেজি।
এই ভর ঝোলানোর পরে স্প্রিংটা 1 সেন্টিমিটার প্রসারিত হয়ে এই অবস্থায় কিন্তু স্থির হয়ে আছে। স্প্রিং স্বাভাবিকভাবে এখানে ছিল, তারপরে কি করছে, একটা ভর, একটা ভারী কিছু একটা 2 কেজি ভরের এর আংটা এইভাবে যুক্ত করে দিচ্ছে স্প্রিং এর মুক্ত প্রান্তে। যুক্ত করে দিলে স্বভাবত একটু প্রসারিত হয়ে যাবে, 1 সেন্টিমিটার প্রসারিত হয়ে গেছে, গিয়ে এই অবস্থায় ঝুলে আছে। হ্যাঁ, এই অবস্থায় স্থির অবস্থায় আছে। তাহলে দেখো তো এখানে নিচের দিকে এই যে ভারটা ঝুলানোর জন্য নিচের দিকে একটা বল প্রযুক্ত করা হয়েছে, F = mg, m হচ্ছে 2 কেজি, তাহলে 2 এর সাথে 9.8 গুণ দিলে কতটুকু বল প্রযুক্ত করছি, মানে এজেন্ট কতটুকু বল প্রযুক্ত করছে সেটা কিন্তু বের করা যাবে। এবার দেখো এই বলের, যেহেতু এখানে এই যে ভর ঝোলানোর পরে 1 সেন্টিমিটার প্রসারিত হয়ে স্থির অবস্থায় থেমে আছে, তাহলে নিচের দিকে বল F = mg, আর উপরের দিকে স্প্রিং ফিরে যাওয়ার জন্য উপরের দিকে একটা বল দিচ্ছে, সাম্য অবস্থায় ফিরে যাওয়ার জন্য উপরের দিকে একটা বল দিচ্ছে, সেইটা হচ্ছে Fs, স্প্রিং এর প্রত্যয়নী বল। তাহলে এই F এবং Fs এরা দুইটা পরস্পর সমান সাম্য অবস্থায়। দেখো এই বস্তুটা এখানে ঝুলে আছে, এই বস্তুটা স্প্রিং এর মুক্ত প্রান্তে দিয়ে ঝুলে আছে, তাহলে এখানে যতটুকু ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে স্প্রিং এর প্রত্যয়নী বলের মানটাও ততটুকু। তাহলে স্প্রিং এর প্রত্যয়নী বল Fs = হচ্ছে F, সেটা = হচ্ছে mg। তো এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। প্রথম প্রশ্নটা কি বলছিল, স্প্রিং কনস্ট্যান্টের মান কত, তো স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k। তাহলে দেখো স্প্রিং এর এই যে প্রত্যয়নী বলটা Fs, এইটা = হচ্ছে kx। তাহলে এখান থেকে আমরা এই যে চিত্র থেকে লিখতে পারি যে F = Fs অর্থাৎ mg = ks, দেন k এর মানটাই আমাদের বের করতে হবে। তাহলে এক নম্বরটা Fs = হচ্ছে F, তো Fs স্প্রিং বলটা kx = F, F মানে হচ্ছে mg, k এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে k = mg ডিভাইডেড বাই হচ্ছে x। এখানে দেখো Fx = কিন্তু -kx বসাবো না, ঠিক আছে, -kx বসাবো না, আমরা শুধু বলের মানটা নিয়ে কাজ করতেছি। মাইনাস কি মিন করতো, এই যে প্রসারণ বা সংকোচন সেটা স্প্রিং বলের বিপরীত দিকে, এটা মিন করতে যাচ্ছে। তো এই কারণে আমরা কিন্তু আর এখানে মাইনাস দেবো না, k এর মানটা বের করতে হবে। সূত্রটা লিখছি, এবার মানগুলো বসাবো। m এর মান হচ্ছে 2 কেজি, g এর মান হচ্ছে 9.8, আর x হচ্ছে কতটুকু প্রসারিত হয়েছে, এই যে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে x এর মানটা, কতটুকু সাম্য অবস্থা থেকে, এটা ছিল সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকে কতটুকু প্রসারিত হয়েছে। তাহলে 1 সেন্টিমিটার হচ্ছে 1 × 10⁻²। তাহলে এখান থেকে তুমি হিসাব নিকাশ করবা, দেখবা স্প্রিং কনস্ট্যান্টের মান আসবে হচ্ছে 1960 এত নিউটন পার মিটার। এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের মান। তাহলে প্রথমটা গেল, এবার আসলে দ্বিতীয়টা বলতেছে, এবার যদি আমি স্প্রিংটাকে, এটা কত ছিল, 1 সেন্টিমিটার প্রসারণ ছিল না, তো আমি যদি স্প্রিংটাকে আরেকটু নিচের দিকে টানি, মনে করো আরো 0.5 সেন্টিমিটার প্রসারিত করলাম, তাহলে 1.5 সেন্টিমিটার প্রসারণে, দেখো 1.5 সেন্টিমিটার প্রসারিত করতে গেলে কতটুকু বল লাগবে, কতটুকু বল প্রযুক্ত করতে হবে, বা সেই ক্ষেত্রে স্প্রিং এর প্রত্যয়নী বলের মানটা কত হবে, একই তো কথা। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, এখান থেকে স্প্রিং কনস্ট্যান্টের মান বের করে ফেলছি না, এটা তো ধ্রুবক। তাহলে এবার আমাদের বের করতে হবে, যদি 1 সেন্টিমিটার না হয়ে 1.5 সেন্টিমিটার প্রসারণ হয়, দেন স্প্রিং এর প্রত্যয়নী বলের মানটা কত, বা কতটুকু বল লাগবে। তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি, 2 নম্বরটা Fs, এইটা = হচ্ছে kx। তাহলে k এর মানটা ধ্রুবক, সেটা হচ্ছে 1960 গুণ x এর মান। এবার তাহলে x এর মানটা কত বসাবে, এবার 1.5 সেন্টিমিটার, তাহলে 1.5 × 10⁻²। তাহলে এখান থেকে আমরা বলের মানটা বের করব, দেখি বলের মানটা কত আসে, 1960 × 1.5 এক্সপোনেনশিয়াল ফাংশন -2। তাহলে এবার আমার বল লাগবে হচ্ছে 29.4 নিউটন, 29.4 নিউটন, এটা হচ্ছে প্রত্যয়নী বল, বা এতটুকু তুমি যদি বল প্রযুক্ত করো তাহলে স্প্রিংটা হচ্ছে 1.5 সেন্টিমিটার প্রসারিত হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে 2 নম্বরটাও গেল, 2 নম্বরটা আমরা সলভ করে ফেলছি। এবার আসো 3 নম্বরটা, আমাদের বলতেছে স্প্রিংটা যদি 1.5 সেন্টিমিটার প্রসারিত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে স্প্রিং বল দ্বারা কতটুকু কাজ হবে, কার দ্বারা কাজ, স্প্রিং বল দ্বারা কাজ। সূত্র লিখবা, তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, 3 নম্বরটা, স্প্রিং বল দ্বারা কৃত কাজ Ws = আমরা কোন সূত্রটা লিখবো, মেইন সূত্রটা। আমরা কখনো ওই বইয়ের ধানাই পানাই সূত্র লিখবো না, ঠিক আছে, আমরা মেইন সূত্রটাই সর্বদাই লিখবো, 1/2 k x ইনিশিয়াল স্কয়ার মাইনাস x ফাইনাল স্কয়ার, এটা লিখবো। এবার দেখো তো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কি বলা হয়েছে, প্রশ্ন পড়ো। স্প্রিংটাকে 1.5 সেন্টিমিটার প্রসারিত করা হলে কোথা থেকে, অবশ্যই সাম্য অবস্থা থেকে। তাহলে x ইনিশিয়াল হচ্ছে এইটাই, যেটা হচ্ছে সাম্য অবস্থা। আমি এখানে চিত্র আঁকতেছি, এখানে দেখো চিত্র আঁকতেছি, এইটা ছিল হচ্ছে স্প্রিং এর সাম্য অবস্থা, x ইনিশিয়াল, এটা হচ্ছে 0। তারপরে স্প্রিংটাকে প্রসারণ ঘটানো হলো, কতটুকু প্রসারিত করা হলো, 1.5 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে। তাহলে প্রসারিত করা হলে এটা হচ্ছে প্লাস x ফাইনাল, এটা হচ্ছে প্লাস 1.5 সেন্টিমিটার প্রসারিত বলে প্লাস, সংকুচিত হলে মাইনাস হতো। এবার মানগুলো বসাই দিব, দেখে দেখে জাস্ট মান বসানো। 1/2 k এর মান 1960, তাহলে 1960 বসালাম, x ইনিশিয়াল সেটা হচ্ছে 0 স্কয়ার মাইনাস x ফাইনাল সেটা হচ্ছে প্লাস 1.5, তাহলে প্লাস 1.5 × 10⁻² এর বর্গ। এবার তুমি এখানে হিসাব নিকাশ করবা, দেখি কত আসে হিসাব নিকাশ করে। 1.5 এক্সপোনেনশিয়াল ফাংশন -2 এর বর্গ গুণ হচ্ছে 1960 × 0.5, তো এটা আসবে হচ্ছে 0.2205।
এবং মাইনাস দেখো এটা তো 0 স্কয়ার মানে 0 আর এখানে মাইনাস, তাহলে মাইনাস 0.2205 এত জুল, এবং মাইনাস তো হবেই কারণ দেখো এই যে নিচের দিকে প্রসারিত করা হয়েছে, তাহলে স্প্রিং এর প্রত্যয়নী বল কাজ করতেছে উপরের দিকে। আমি একটু চিত্র দেখাই, প্রত্যয়নী বল কাজ করতেছে উপরের দিকে, প্রসারণ ঘটানো হয়েছে নিচের দিকে, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে স্প্রিং বল দ্বারা যে কৃত কাজটা সেটা অবশ্যই মাইনাস হবে, তাই হয়েছে। ক্লিয়ার, বুঝতে পারছি? এইবার আমাদের বলতেছে 4 নম্বর প্রশ্নটা, এটা পড়ো একটু। 4 নম্বরটা আমাদের বলতেছে যে স্প্রিংটিকে 1.5 সেন্টিমিটার প্রসারণ অবস্থা হতে সাম্য অবস্থায় এনে আরো 1.2 সেন্টিমিটার সংকুচিত অবস্থানে নিলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত হবে? সূত্রটা লিখি আগে, WS = হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। তো এখানে আমি দেখো চিত্র আঁকতেছি, এইটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, সাম্য অবস্থা। তো স্প্রিংটা প্রথমে প্রসারিত অবস্থায় ছিল, এই যে প্রসারিত অবস্থায় ছিল, এটা হচ্ছে মানে x = 1.5 সেন্টিমিটার প্রসারণ বলে প্লাস, তো এখানে ছিল। এবার আমাদের বলতেছে স্প্রিংটাকে এইখান থেকে সাম্য অবস্থায় এনে আবার সংকোচন ঘটানো হয়েছে 1.2 সেন্টিমিটার সংকোচন। তাহলে সংকোচনটা আঁকি, যে সংকোচন ঘটানো হয়েছে এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, তা থেকে এই যে এতটুকু সংকোচন ঘটানো হয়েছে এটা হচ্ছে 1.2 সেন্টিমিটার। তাহলে ছিল কোথায়? এখানে ছিল, তাহলে এইটা হবে এক্স ইনিশিয়াল, বুঝতে পারছো? এটা হচ্ছে এক্স ইনিশিয়াল, এইখান থেকে নিয়ে গিয়ে সাম্য অবস্থায় নিছি, তারপর আবার চাপ দিয়ে সংকুচিত করে এই পয়েন্টে নিয়ে আসছি, তাহলে এইটা হচ্ছে আমার এক্স ফাইনাল। তাহলে এক্স ফাইনালটা এটা সংকোচন না, তাহলে সংকোচন বলে এটা হচ্ছে মাইনাস। আবারও বলি, প্রসারণ সংকোচন, তাহলে প্রসারণ এই অবস্থা ইনিশিয়াল বলে প্লাস, এখান থেকে সাম্য অবস্থায় এনে আবার সংকোচন করে এখানে নিয়ে রাখা হলো, তো সংকোচন বলে এটা হচ্ছে মাইনাস, এবং এটা হচ্ছে ফাইনাল অবস্থান। এবার তুমি দেখে দেখে জাস্ট মানগুলো বসাবা। 1/2 কে এর মান হচ্ছে 1960, এক্স ইনিশিয়ালের মানটা হচ্ছে প্লাস 1.5 × 10⁻² তার বর্গ, আর মাইনাস এক্স ফাইনালের মানটা হচ্ছে -1.2 × 10⁻² তার বর্গ, তার বর্গ। তাহলে এখান থেকে এবার ক্যালকুলেশন করে কৃতকাজের মানটা বের করবা, এবং দেখবা যদি আমি ঠিকঠাক ক্যালকুলেশন করি তাহলে কৃতকাজের মানটা আসবে হচ্ছে 0.073 এত জুল, 0.07398 এত জুল। তো এটা হচ্ছে প্লাস মান আর কি, কৃতকাজের মানটা এই ক্ষেত্রে হচ্ছে প্লাস। তো এই যে আমরা কৃতকাজের মানটা বের করে ফেললাম, তোমরা একটু হিসাব নিকাশগুলো একটু ঠিকঠাকভাবে মিলাই দেখবা, মানে ম্যাথের প্রসেসটা তোমাদের একটু বুঝতে হবে। তা আমি এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, এই হোমওয়ার্কটা তোমরা বাসায় করবা। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে একটি স্প্রিংয়ের মুক্ত প্রান্তে, দেখো আমি তোমাদের কঠিন প্রবলেমটা সলভ করে দিচ্ছি আর সহজ জিনিসটা হোমওয়ার্ক দিচ্ছি, তো করবা এটা, যে স্প্রিংয়ের মুক্ত প্রান্তে 0.5 কেজি ভর ঝুলালে স্প্রিংটি 3 সেন্টিমিটার প্রসারিত হয়, 3 সেন্টিমিটার প্রসারিত হয়। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে বলছে। এক নম্বর হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, আর 2 নম্বরটা হচ্ছে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি, স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি। এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে, স্প্রিং বল দ্বারা কৃত কাজ কতটুকু এবং স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি কতটুকু। তো স্প্রিং বল দ্বারা কৃত কাজ আমি একটু হিন্টস দিয়ে দিই, স্প্রিং বল দ্বারা কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স ইনিশিয়াল স্কয়ার মাইনাস এক্স ফাইনাল স্কয়ার। যেহেতু সাম্য অবস্থা থেকে, তো সেই ক্ষেত্রে সূত্রটা চলে আসবে, স্প্রিং বল দ্বারা কৃত কাজের সূত্রটা চলে আসবে -হাফ কে এক্স স্কয়ার, আর এর উল্টাটাই হচ্ছে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, যেটা হচ্ছে +হাফ কে এক্স স্কয়ার। তো তুমি সূত্র খাটায় ম্যাথ প্রবলেমটা সলভ করবা, করে কমেন্ট সেকশনে দিয়ে দিবা। এবার আমরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে স্প্রিং বল দ্বারা কৃত কাজের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা একটু হেডিং লিখি, গ্রাফে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, গ্রাফে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এটা আমাদের বের করতে হবে গ্রাফ থেকে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। বা অনেক সময় আমাদের গ্রাফ দিয়ে দেবে, স্প্রিং বলের ক্ষেত্রে গ্রাফ এঁকে দিবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এমসিকিউ বা সিকিউ প্রবলেম আমাদের সলভ করতে হবে, তাই কারণে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো দেখো একটা স্প্রিং, এইটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। এখন স্প্রিংটাকে টেনে প্রসারণ ঘটানো হইলো, তো এই যে টেনে মনে করো যে এতটুকু প্রসারিত করা হইলো, তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, অর্থাৎ এক্স ইনিশিয়াল, এটা হচ্ছে 0, আর এখান থেকে টেনে এতটুকু প্রসারণ ঘটানো হইলো, তাহলে এটা হচ্ছে এক্স ফাইনাল, এটা হচ্ছে +x। তাহলে আমরা এই ক্ষেত্রে একটু গ্রাফটা দেখি যে গ্রাফটা কেমন হয়, বল বনাম সরণের গ্রাফটা। তাহলে আমরা বল নিই হচ্ছে ওয়াই অক্ষে, তো এটা হচ্ছে ওয়াই অক্ষে আমরা ফোর্স নিলাম, স্প্রিং বলটা নিলাম এফএস, এবং এটা হচ্ছে এক্স অক্ষে আমরা নিলাম হচ্ছে প্রসারণ। তাহলে দেখো এইখান থেকে যে সাম্যাবস্থা থেকে এতটুকু প্রসারণ ঘটানো হয়েছে, তাহলে এতটুকু প্রসারণ হয়েছে,
তাহলে এইটা হচ্ছে স্প্রিং এর প্রসারণ। তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস এক্স, দেখো x এর মানটা কিন্তু প্লাস এক্স, ধনাত্মক প্রসারণ। তাহলে এবার আমরা দেখি এই ক্ষেত্রে তাহলে স্প্রিং বলটা কতটুকু, যেহেতু আমরা y অক্ষে স্প্রিং বলটা বসাবো, তাহলে স্প্রিং বলটা বসাবো এবার y অক্ষে স্প্রিং বলের মানটা এটা আমরা বসাবো। তো আমরা স্প্রিং বলের সূত্র দেখছি fx এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস kx, এটা হচ্ছে সূত্র। তো x এর মানটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, যদি প্রসারণ ঘটানো হয় দেন x হচ্ছে প্লাস, আর যদি সংকোচন ঘটানো হয় দেন x হচ্ছে মাইনাস। তাহলে এখানে কি প্রসারণ ঘটানো হয়েছে দেন x প্লাস, তাহলে x এর পরিবর্তে এখানে আমরা প্লাস x বসাবো, তাহলে মাইনাস k এই x এর পরিবর্তে প্লাস x বসাবো, তাহলে আলটিমেটলি মাইনাস kx ই থাকবে। তো দেখো আমরা স্প্রিং বলের মানটা পেয়ে গেছি মাইনাস kx, এটা ধনাত্মক না ঋণাত্মক? স্প্রিং বলের মানটা এটা ধনাত্মক হয়েছে না ঋণাত্মক হয়েছে? আমরা গ্রাফে তো বসাবো, তো এটা ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক, মাইনাস kx। তো দেখো এটা হচ্ছে এই যে y অক্ষের ধনাত্মক দিক আর এটা হচ্ছে y অক্ষের ঋণাত্মক দিক, তাহলে মাইনাস kx, তাহলে y অক্ষের ঋণাত্মক দিকে কিন্তু আমাদের বসাইতে হবে, এই যে এটা হচ্ছে y অক্ষের ঋণাত্মক দিক, এই দিকে কিন্তু আমাদের বসাইতে হবে। তাহলে এই দিকে আমরা এই যে বসালাম, মনে করো যে এতটুকু, এই এতটুকুই হচ্ছে স্প্রিং বল Fs, এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস kx এই ক্ষেত্রে। এখন এই স্প্রিং বল দ্বারা কৃত কাজ কতটুকু এইটা আমরা বের করতে চাইতেছি। তো এটা কি এরকম একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে? না, হবে না। কেন? কারণ এই যে স্প্রিং বলটা Fs ইকুয়াল টু মাইনাস kx, দেখো এটা এই যে x এর উপর ডিপেন্ড করতেছে, তাহলে Fs এটা ইকুয়াল টু মাইনাস kx, দেখি তো এখানে গ্রাফটা কেমন হবে, কেমন রেখা আমি পাবো। তো y ইকুয়াল টু মাইনাস mx, কেমন রেখা পাবো? একটা মূল বিন্দুগামী সরল রেখা পাবো। তুলনা করো, দেখো এটার সাথে y এর তুলনা করো, এটার সাথে x এর তুলনা করো, দেন ঢালটা হচ্ছে k এবং ঢালটা হচ্ছে ঋণাত্মক মাইনাস ঢাল, তাহলে প্লাস ঢালের রেখা হয় হচ্ছে এরকম আর মাইনাস ঢালের রেখা হয় হচ্ছে এরকম। তাহলে আমি এরকম একটা রেখা পাবো আর কি, যে y ইকুয়াল টু মাইনাস mx এর যে গ্রাফটা, মূল বিন্দুগামী একটা সরল রেখা কিন্তু ঢাল হচ্ছে ঋণাত্মক, তাহলে এরকম একটা রেখা আমি পাবো। তাহলে এবার দেখো এই যে এই সরণের জন্য আমরা কৃত কাজটা বের করতে চাই। তাহলে এইটা হচ্ছে এই যে স্প্রিং বলের মানটা, এটা হচ্ছে স্প্রিং বল, এই যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে kx, আর এটা হচ্ছে মানে প্রসারণ বা মানে স্প্রিং এর ক্ষেত্রে সরণ, সেটা হচ্ছে প্লাস x। তাহলে যে ক্ষেত্রফলটা তৈরি হবে x অক্ষের সাথে, যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেই ক্ষেত্রফলটা হচ্ছে কৃত কাজ, এবং এই ক্ষেত্রফলটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলে কিন্তু আমরা কৃত কাজটা বের করে ফেলতে পারবো, যে এই প্রসারণের জন্য কতটুকু কাজ হবে। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু বের করি। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এটাই হচ্ছে কৃত কাজ w, তাহলে ws এটা ইকুয়াল টু দেখো হাফ ইন্টু ভূমি, তাহলে ভূমি এইখান থেকে এই পর্যন্ত সেটা হচ্ছে x, এই যে x, আর উচ্চতা হচ্ছে এতটুকু, এই এতটুকু উচ্চতা, এটা হচ্ছে মাইনাস kx, তাহলে মাইনাস kx। তাহলে কৃত কাজটা আমরা কি পাচ্ছি? মাইনাস হাফ kx স্কয়ার। দেখো এই যে স্প্রিং বল দ্বারা কৃত কাজটা পেয়ে গেছি আমরা। ক্লিয়ার? দেখো স্প্রিং বল দ্বারা কৃত কাজ কোথায়, মানে কোন সময়? এটা প্রসারণের ক্ষেত্রে কত আসছে? মাইনাস হাফ kx স্কয়ার আসছে। ওই সূত্রও কিন্তু এটাই দিছিল, যদি সাম্য অবস্থা থেকে টানা হয়, এটা x ইনিশিয়াল, এটা হচ্ছে 0, এই যে সাম্য অবস্থা, এখান থেকে টেনে প্রসারণ ঘটানো হয়েছে, তো সূত্রটা কি আসবে? মাইনাস হাফ kx স্কয়ারই আসবে। তো এই যে এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বুঝতে পারছি আমরা? তো এইটা আমি দেখালাম প্রসারণ। আচ্ছা, কেউ যদি এবার সংকোচন দেখতে চাই, হ্যাঁ হবে। সংকোচনের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে আমরা একটু এখানে চিত্র আঁকি। এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। হ্যাঁ, এখন স্প্রিংটাকে সংকোচন ঘটানো হইলো, একটু বড় করে আঁকি। এখন সংকোচন ঘটানো হইলো, তাহলে দেখো এই যে সংকোচন ঘটানো হইলো, মনে করো এখান থেকে এই যে এতটুকু সংকোচন ঘটানো হইলো। তাহলে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা x ইনিশিয়াল 0, আর এটা হচ্ছে x ফাইনাল, এটা হচ্ছে মাইনাস x। দেন এবার আমরা একটু চিত্রটা আঁকি, দেখো চিত্রটা কেমন হবে। এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ। তো y অক্ষে আমরা ফোর্স নিচ্ছি, স্প্রিং বলের মানটা আমরা নিচ্ছি, আর x অক্ষে আমরা প্রসারণ বা সংকোচন নিচ্ছি। তা এবার একটু খেয়াল করো, এটা তো মূল বিন্দু, এই যে x ইনিশিয়াল 0, এই যে x ইনিশিয়াল 0। এবার এখান থেকে এই যে ঋণাত্মক দিকে x ফাইনালের মান হচ্ছে মাইনাস x, সংকোচন ঘটানো হয়েছে। তাহলে সংকোচন ঘটানো হলে এইবার দেখো যে মানে সরণটা সেটা হচ্ছে ঋণাত্মক পোর্শনে হবে, এই যে এই পর্যন্ত এতটুকু, এইটা হচ্ছে মাইনাস x বা x ফাইনাল, এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস x। তো এবার এই ক্ষেত্রে দেখি বলের মানটা কত হয়। তাহলে এই ক্ষেত্রে বলের সূত্র হচ্ছে Fs এটা ইকুয়াল টু মাইনাস kx, দেন x এর মানটা যদি এবার মাইনাস বসাই, দেখো এখানে x এর মানটা কি মাইনাস, তাহলে মাইনাস k, x এর মানটা মাইনাস x, দেন এটা ইকুয়াল টু হবে হচ্ছে প্লাস। তাহলে দেখো যখন আগে সরণটা ধনাত্মক ছিল তখন বলটা হয়েছিল ঋণাত্মক, এবার সরণটা যখন ঋণাত্মক তখন বলটা হয়েছে ধনাত্মক, মানে ওই যে সরণ আর বল পরস্পরের বিপরীত, এই জিনিসটাই মিন করতেছে, একটা ধনাত্মক হলে দেন আরেকটা হয়ে যাচ্ছে ঋণাত্মক। তাহলে এবার আমরা পাচ্ছি স্প্রিং বলের মানটা পাচ্ছি kx, ধনাত্মক kx। তাহলে এই যে এতটুকু এইটা হবে হচ্ছে স্প্রিং বল Fs, এইটা ইকুয়াল টু হবে হচ্ছে kx। তো এবার আমাদের কি করতে হবে? কৃত কাজের মানটা বের করতে হবে। তাহলে এবার দেখি আমরা গ্রাফটা কেমন পাই, এবার এই ক্ষেত্রে আমরা গ্রাফটা কেমন পাই। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে Fs এইটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস kx সূত্র, তাহলে মূল বিন্দুগামী একটা সরল রেখা, y ইকুয়াল টু মাইনাস mx সরল রেখা, এটা আমরা পাচ্ছি।
তাহলে যদি মূলবিন্দুগামী একটা সরল রেখা পাই, তাহলে মূলবিন্দুগামী সরল রেখাটা হবে হচ্ছে এরকম এরকম একটা মূলবিন্দুগামী সরল রেখা হবে এবার এদিকে এই পোর্শনে। তাহলে এর জন্য কৃতকাজ দেখো, যে কৃতকাজটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেই ক্ষেত্রফলটা, এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি হবে এই ক্ষেত্রফলটা হচ্ছে কৃতকাজ। তাহলে এতটুকু হচ্ছে ভূমি, এই ভূমির মান হচ্ছে -x, আর এতটুকু হচ্ছে উচ্চতা যার মান হচ্ছে kx। তাহলে কৃতকাজ WS এটা ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে -s আর উচ্চতা এটা হচ্ছে kx। তাহলে কৃতকাজের মান কত? -12 kx²। এখন তুমি একটু খেয়াল করে দেখো, তুমি সংকোচন ঘটাও বা প্রসারণ ঘটাও, যাই ঘটাও না কেন, সংকোচনের ক্ষেত্রেও কৃতকাজটা ঋণাত্মক হয়েছে, গ্রাফ থেকে দেখতেছি, এবং প্রসারণের ক্ষেত্রেও কৃতকাজটা ঋণাত্মক হয়েছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এবার আমি যদি একটা কাজ করি, মনে করো স্প্রিংটা সংকুচিত অবস্থায় ছিল, দেন সংকুচিত অবস্থা থেকে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে সাম্য অবস্থায় আসছে, তারপর আবার প্রসারণ ঘটানো হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কৃতকাজটা কিভাবে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি? দেখো এখানে আমি মুছে আঁকতেছি। তাহলে প্রথমে স্প্রিংটা সংকুচিত অবস্থায় ছিল, এই দেখো স্প্রিংটা সংকুচিত অবস্থায় আছে, আর মনে করো স্প্রিং এর স্বাভাবিক অবস্থা হচ্ছে এটা, এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। তো আমি এই যে সংকুচিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় নিব, এই যে এক্স ইনিশিয়াল 0 এই পয়েন্টে নিব, দেন তারপর আবার টান দিয়ে প্রসারিত করব। তাহলে এই ক্ষেত্রে কৃতকাজটা আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ওয়াই অক্ষে আমরা স্প্রিং বল নিচ্ছি আর এক্স অক্ষে সংকোচন প্রসারণ নিচ্ছি। তাহলে দেখো এই অবস্থায় ছিল, এবার এইটা হবে হচ্ছে এক্স ইনিশিয়াল, তারপরে নিয়ে গেছি সাম্য অবস্থায় নিয়ে, তারপরে আবার এখানে নিয়ে আসছি, তাহলে এটা হচ্ছে এক্স ফাইনাল, তাহলে এইটা হচ্ছে এক্স ফাইনাল। তাহলে এখান থেকে আমি এই পয়েন্টে নিয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে প্রথমে সাম্য অবস্থায় নিতে কাজ, তারপর সাম্য অবস্থা থেকে প্রসারণ ঘটায় এই পয়েন্টে নিতে কাজ। এবার দেখো তো কোনটা স্প্রিং এর পক্ষে হচ্ছে আর কোনটা বিপক্ষে হচ্ছে। দেখো এখান থেকে এখানে নিয়ে যেতে গেলে স্প্রিং এর পক্ষে কাজ করতেছি, স্প্রিং ওটাই চাই, সাম্য অবস্থায় যাইতে চাই। তাহলে এখান থেকে যদি আমি এখানে নিয়ে যাই, তাহলে স্প্রিং দ্বারা যে কৃতকাজটা সেটা হবে হচ্ছে ধনাত্মক। এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, স্প্রিং এর পক্ষে কাজ করতেছি না, তাহলে স্প্রিং এর পক্ষে কাজ করলে ধনাত্মক। তারপরে এখান থেকে যদি এখানে নিয়ে যাই, এবার স্প্রিং এর বিপক্ষে, দেখো সাম্য অবস্থা থেকে টেনে নিয়ে যাচ্ছি, তাহলে বিপক্ষে, তাহলে এখানে কাজ হবে হচ্ছে ঋণাত্মক। বোঝা যায়? পক্ষে হলে ধনাত্মক, স্প্রিং এর পক্ষে হলে ধনাত্মক, বিপক্ষে হলে ঋণাত্মক। তাহলে এখান থেকে ছেড়ে দিলে এখানে চলে আসবে, সাম্য অবস্থায় চলে আসবে, তাহলে কৃতকাজের মানটা এই অংশ হচ্ছে ধনাত্মক। আর এখান থেকে টেনে আমার এখানে নিয়ে যাওয়া যাবে, স্প্রিং এর বিরুদ্ধে কাজ করে নিয়ে যেতে হবে, তাহলে স্প্রিং দ্বারা কৃতকাজ, স্প্রিং বল দ্বারা কৃতকাজ, সেটা হবে হচ্ছে ঋণাত্মক। তো কৃতকাজটা তো আমরা দেখলাম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে গেলে কৃতকাজ হবে হচ্ছে এতটুকু, আর এই পয়েন্ট থেকে এখানে নিতে গেলে কৃতকাজ হবে হচ্ছে এতটুকু। এই হচ্ছে টোটাল কৃতকাজ। তাহলে এই একটা কৃতকাজ আর এই একটা কৃতকাজ, এটা আমরা যোগ করে দিব এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল এই পর্যন্ত নিতে কৃতকাজ। তো এই অংশের কৃতকাজ আর এই অংশের কৃতকাজ আলাদা আলাদা বের করে যদি গ্রাফ থেকে বের করতে বলে, তাহলে এটা আমরা বের করবো আর এটা বের করবো, বের করে দুইটা কাজ যোগ করে দেবো, তাহলে কিন্তু আমরা টোটাল কৃতকাজ পাবো। আর যদি সূত্র দিয়ে করতে চাই, তাহলে WS = ½ k x ইনিশিয়াল স্কয়ার মাইনাস এক্স ফাইনাল স্কয়ার। এটা হচ্ছে কৃতকাজের সূত্র। তাহলে একটু তোমরা মাথায় রাখবা, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু মাথায় রাখবা, এখান থেকে কিন্তু MCQ কোশ্চেন বা CQ কোশ্চেন আসতে পারে, তো বুঝে শুনে কিন্তু উত্তর করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা মহাকর্ষ বল এবং কুয়া থেকে পানি শূন্য করতে কৃতকাজের রাশিমালা নিয়ে আলোচনা করব।